নমস্কার, সুপ্রভাত। আমি আপনাদের প্রবীর বিশ্বাস নিয়ে এলাম এনকে ডিজিটালের ভোটের ভবিষ্যৎ অনুষ্ঠান। কয়েকদিন আগেই আপনারা দেখেছেন রাজ্যের 9টি জেলায় 9,000 মহিলাদের জনমত সমীক্ষা আমাদের চ্যানেলে। আমরা বুঝতে চেষ্টা করেছি রাজ্যের মহিলা ভোট কোন দিকে এগোচ্ছে। এরপর বাকি জেলাগুলোতেও মহিলারা কোন দিকে ঝুঁকে পড়েছেন সেটাও দেখাবো আপনাদের পর্যায়ক্রমে। তবে যখন ওই 9টি জেলায় গিয়েছি সমীক্ষার কাজে, আমরা একই সাথে ঘুরে দেখেছি যুবসাথীর ফর্ম বন্টনের ক্যাম্পগুলো। সেই ক্যাম্পগুলোতে লাইনে দাঁড়িয়ে থাকা যুবক যুবতীদের সাথেও কথা বলেছি আমরা। এরকম মোট 45টি যুবসাথীর ক্যাম্পে ঘুরে আমরা এবারেও প্রতি ক্যাম্পে 3 বার করে ভিজিট করে মোট 2000 করে 9,000 যুবক যুবতীদের সাথে কথা বলে বুঝতে চেয়েছি বাংলার যুবকদের মন এবার কোন দিকে। আজকের ভোটের ভবিষ্যৎ অনুষ্ঠানে আমরা ধীরে ধীরে সেটাই আপনাদের কাছে তুলে ধরব। পুরো অনুষ্ঠানটা শেষ পর্যন্ত দেখবেন, সমীক্ষার পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট আপনাদেরকে তুলে দেব। দক্ষিণ 24 পরগনা, কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান, পূর্ব মেদিনীপুর, বীরভূম এবং নদিয়া, এই 9টি জেলার মোট 45টি ক্যাম্পে ঘুরে প্রতিটি ক্যাম্পে 200 জন যুবক যুবতীদের সাথে কথা বলে তৈরি হয়েছে আজকের সমীক্ষা। প্রতিদিন 200 জন যুবক যুবতীর সাথে কথা বলেছি আমরা প্রতি ক্যাম্পে, এবং তার ফলে এই সমীক্ষাটা তৈরি হয়েছে। এই সমীক্ষায় আমরা যুবক যুবতীদের মনের কথা বুঝতে মোট 6টা প্রশ্ন রেখেছিলাম। 6টা প্রশ্নের মাধ্যমেই আমরা বুঝতে চেয়েছি বাংলার যুবদের ভোটের ভবিষ্যৎ নিয়ে বাংলার জেন জি কি ভাবছে। আপনারা প্রশ্নগুলো এবং উত্তরগুলো দেখলে রাজ্যের শিক্ষিত যুবক যুবতীদের ভাবনার একটা প্রতিফলন অনুভব করতে পারবেন। তবে প্রশ্নোত্তরে যাবার আগে কয়েকটা জরুরি বিষয় বলে নিতে হবে। এই সমীক্ষা যুব সমাজের একাংশের, যারা সরকারি চাকরি বাকরি পেয়ে গিয়েছেন কিংবা বড় বেসরকারি চাকরি বাকরি করেন কিংবা বৃহৎ চাষাবাদ বা ব্যবসার সাথে যুক্ত, এরকম বেকারদের বড় অংশই যুবসাথীর লাইনে দাঁড়ানোর প্রয়োজনই মনে করেননি। অনেকে আবার অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন। তাই আজকের সমীক্ষা বাংলার সমস্ত যুব সমাজের ভাবনার প্রতিফলন কিছুতেই হতে পারে না, তবে একটা আভাস নিশ্চিতভাবে এই সমীক্ষা থেকে পাওয়া যাবে। সমীক্ষায় যারা অংশ নিয়েছেন তাদের সবার বয়সই 21 থেকে 40-এর মধ্যে। বহু জায়গায় পুরুষের চেয়ে মহিলাদের বেশি সংখ্যায় যেমন আমরা দেখেছি, আবার অনেক জায়গায় দেখেছি পুরুষের সংখ্যাধিক্য ছিল বেশি। এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ হলে বলা যাবে এই মুহূর্তে 21 থেকে 40-এর যুবকদের শতাংশ ঠিক কত। তবে বিগত লোকসভার নিরিখে এই সংখ্যাটা কিন্তু নেহাতই কম নয়, প্রায় 40% কাছাকাছি ছিল। বেকারত্ব দূরীকরণে দেশে বর্তমানে পশ্চিমবঙ্গের স্থান এখন 2য় স্থানে। অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে বেকার সমস্যা ততটা হয়তো ভয়াবহ নয়, কিন্তু সমস্যাটা লঘু করে দেখার মতো কোনো কারণ ঘটেনি। অনেকেরই ধারণা আছে সরকারি চাকরি না পাওয়া পর্যন্ত তিনি নাকি বেকার। আসলে সরকারি বেসরকারি সংস্থায় কর্মরত থাকলে তাকে যেমন বেকার ধরা হয় না, তেমনি ক্ষুদ্র মাঝারি ব্যবসা, দোকানদারিতে যুক্ত কিংবা কৃষিকাজে যুক্তদেরও কিন্তু বেকার তালিকার বাইরেই রাখা হয়। একটা ভীষণ আশার কথা, বাংলার যুবকদের একটা অংশ, বড় অংশ চাকরি বাকরি না পেয়ে যেমন ভিন রাজ্যে পাড়ি দিয়েছেন, আবার তার থেকেও বড় সংখ্যক বেকারেরা স্বনির্ভর হওয়ার জন্য ইতিমধ্যে ব্যবসা শুরু করে দিয়েছেন। এই ব্যবসার প্রবণতা বাঙালিদের মধ্যে কম ছিল গত দশক পর্যন্ত, অর্থাৎ গত যে দশকটা চলে গেল সেই দশকেও কিন্তু বাঙালি ব্যবসাকে খুব খারাপ কাজ বলে মনে করত। তারা চাকরি বাকরি করতেই অভ্যস্ত ছিল একদম ইংরেজ জমানা থেকে, সেই বাবু বাঙালিদের সময় থেকে একদম গত দশক পর্যন্ত বাঙালি কিন্তু ব্যবসাকে খারাপ চোখে দেখত। ব্যবসাটা করা ততটা ভদ্রলোকের কাজ নয় এটা মনে করত। কিন্তু পরিস্থিতি বদলেছে, পরিস্থিতি অনেকটাই বদলেছে। এখন শুধু ব্যবসা না, শেয়ার মার্কেটেও টাকা খাটিয়ে টাকা রোজগার করে স্বনির্ভর হওয়ার একটা ট্রেন্ড দেখা যাচ্ছে বাঙালিদের মধ্যে। ব্যবসায় সাফল্য না পেলে সেই জাতি অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে পারে না, আর অর্থনৈতিকভাবে না এগোতে পারলে আজকের দুনিয়ায় পিছিয়েই পড়ে যেতে হবে। বাঙালি কিন্তু অর্থনৈতিকভাবে স্বনির্ভর হওয়ার চেষ্টা করছে বিভিন্ন ব্যবসা করে। বাঙালি তার সব ইগো ঝেড়ে ফেলে এখন সব রকম কাজ করতে প্রস্তুত। তারা ছোটোখাটো ব্যবসা করছে, টোটো ট্যাক্সি চালাতেও আর দ্বিধাবোধ করেন না বাঙালি ছেলেরা। এটা নিঃসন্দেহে বাঙালিদের কাছে অত্যন্ত গর্বের বিষয়। বাঙালি শিল্প সংস্কৃতি গান বাজনার পাশাপাশি ব্যবসা বাণিজ্যেও কিন্তু যথেষ্ট আগ্রহ দেখাচ্ছে এখন। আমরা যে সমীক্ষা করেছি তাতে যখন করেছি, যে সময়টা আমরা সমীক্ষা করেছি সেই সময়কালে ব্যাঙ্গালোরকে ছাপিয়ে গিয়েছে বাংলা জিডিপিতে।
এমএসএমই সেক্টর অর্থাৎ ছোট ক্ষুদ্র মাঝারি শিল্পে দেশের মধ্যে সেরা হয়েছে বাংলা। কলকাতা পরপর 4বার দেশের নিরাপদ শহর বলে চিহ্নিত হয়েছে কেন্দ্রীয় রিপোর্টে। এই আর্থসামাজিক পরিস্থিতিকে মাথায় রেখেই আমরা রাজ্যের 9টি জেলায় ঘুরে বেড়িয়ে 9,000 যুবকদের সাথে কথা বলে জানতে চেয়েছি তাদের ভাবনা চিন্তাকে। সব সমীক্ষার মতোই এই সমীক্ষাও 100% নিখুঁত এরকম অবাস্তব দাবি আমরা এবারেও করছি না। তবে কিছুটা হলেও নির্বাচনের আগে যুবকদের একটা অংশের ভাবনা চিন্তার একটা আভাস দিতেই কিন্তু আজ এসেছি। এখন একটা বিরতি নিচ্ছি, ফিরছি বিরতির পর এসে আমরা সরাসরি চলে যাব সমীক্ষার প্রশ্ন উত্তর পর্বে। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন এনকে ডিজিটালের ভোটের ভবিষ্যৎ অনুষ্ঠান। আমরা 9,000 শিক্ষিত বেকার যুবক যুবতীদের সাথে কথা বলেছি যারা যুবসাথীর জন্য ফর্মের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। 9টা জেলায় 9,000 যুবক যুবতীদের সাথে কথা বলে তৈরি করেছে এই সমীক্ষা। আপনাদেরকে সরাসরি নিয়ে যাব সেই প্রশ্নোত্তর পর্বে। প্রশ্নোত্তর দেখলেই, প্রশ্ন এবং তার উত্তর দেখলেই আপনাদের কিন্তু ধারণাটা স্বচ্ছ হয়ে যাবে বাংলার যুবক যুবতীদের মন এখন ভোটের জন্য কোন দিকে। আসুন চলে আসি সেই প্রশ্নোত্তর পর্বে। আজকের প্রথম প্রশ্ন, আপনার শিক্ষাগত যোগ্যতা কি? এই প্রশ্নটা আমরা প্রথম রেখেছিলাম। মাধ্যমিক এমনটা বলছেন 64%, 19% বলেছেন উচ্চ মাধ্যমিক, স্নাতক এরকম বলেছেন 12%, আর স্নাতকোত্তর অর্থাৎ স্নাতকের ওপরে যারা পড়াশুনো করেছেন এমন যুবক যুবতীদের সংখ্যা 5%। এবার বুঝতে পারছেন যে বাংলায় শিক্ষার হারটা কোন জায়গায়। যারা স্নাতক হয়ে গিয়েছেন বা স্নাতকোত্তর পড়ছেন তাদের মধ্যে বেকারত্বের সংখ্যাটা বেশ খানিকটা কম, বরং যারা মাধ্যমিক দিয়েছেন বা উচ্চ মাধ্যমিক দিয়েছেন, সদ্য যারা মাধ্যমিক দিয়েছেন, এরকম বেকারদের মধ্যে এরকম ছেলেমেয়েরাই কিন্তু আপাতত বেকার। এবার বেকার কারা সেটাও বলবো আপনাদেরকে। আসুন দেখে নেব পরের প্রশ্নে। আজকের পরবর্তী প্রশ্ন, এটাতেই বুঝতে পারবেন কে বেকার আর কে বেকার নন। আপনি কি সম্পূর্ণ বেকার নাকি অন্য কোনো কাজ করেন? এর সাথে আমরা জুড়েছিলাম চাষাবাদ, ব্যবসা বাণিজ্য, বেসরকারি চাকরি ইত্যাদি ইত্যাদি, অন্য কোনোভাবে রোজগার আছে কিনা জানতে চেয়েছিলাম। সম্পূর্ণ বেকার এমনটা বলছেন 13% যুবক যুবতীরা। চাষাবাদের সাথে যুক্ত আছেন এমন বলছেন 21% যুবক যুবতীরা। বেসরকারি ক্ষেত্রে চাকুরিরত আছেন 26% বেকার যুবক যুবতীরা। উল্লেখযোগ্যভাবে লক্ষ্য করুন, ব্যবসায় যুক্ত আছেন 40% যুবক যুবতীরা। বুঝতে পারছেন যে বাংলার ছেলেমেয়েরা আর বেকার বসে থাকতে নারাজ। কবে সরকারের চাকরি দেবে, সরকার চাকরি দেবে, কবে সরকারি চাকরি হবে, কবে নরেন্দ্র মোদী, মমতা ব্যানার্জি তাদের প্রতিশ্রুতি রাখবেন, সেই ভরসায় বসে না থেকে বাঙালি ছেলেমেয়েরা কিন্তু ইতিমধ্যে ব্যবসায় নেমে পড়েছে। 40% এই যুবসাথীর লাইনে দাঁড়ানো মানুষ, তাদের 40% ইতিমধ্যেই ব্যবসা শুরু করেছেন। এটা কিন্তু বাঙালির পক্ষে অত্যন্ত আশার আলো। এই 40%-এর মধ্যে যদি 5% পরবর্তী দিনে আগামী 5 বছর, 10 বছর, 15 বছর পর বড় ব্যবসায়ী হন, তখন তারাও কিন্তু আরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন। এটাই হচ্ছে একটা জাতির এগিয়ে যাওয়ার মূল রহস্যের চাবিকাঠি। চলে আসবো তৃতীয় প্রশ্নে। তৃতীয় প্রশ্ন ছিল, বেকার ভাতা বা যুবসাথীর টাকা কোন কাজে লাগবে আপনার? কেউ বলেছেন শিক্ষার কাজে লাগবে, কেউ বলেছেন অন্য চাকরিতে আবেদনে লাগবে, এরকম বলেছেন। কত শতাংশ বলেছেন আসুন সেটা দেখি। শিক্ষায় কাজে লাগবে এমনটা বলছেন 18% যুবক যুবতী। অন্য চাকরির আবেদনের জন্য এই টাকাটা খুব কাজে লাগবে এমন বলছেন 41% যুবক যুবতী। হাত খরচ করবেন এই টাকা দিয়ে এমন বলছেন 37% যুবক যুবতী। আর কোনো কাজেই লাগবে না এই টাকাটা এমন ধারণা রাখেন 4% যুবক যুবতী।
বুঝতে পারছেন যে টাকাটা যারা পাচ্ছেন তারা বেশিরভাগই কেউ পরবর্তীকালের শিক্ষার জন্য ব্যবহার করতে চান, আবার কেউ ব্যবহার করতে চান অন্য জায়গায় চাকরির ফর্ম ফিল আপ করতে, ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য। যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন সেই কথাটারই রিপিট আমরা শুনতে পেয়েছি। বেশিরভাগ যুবক যুবতীরাই কিন্তু শিক্ষা এবং অন্য চাকরি খোঁজার ক্ষেত্রে এই টাকাটা কাজে লাগানোর কথা ভাবছেন। হ্যাঁ, কিছু বেকার বলছেন হয়তো যে তারা হাত খরচের জন্য পাচ্ছেন, কিন্তু হাত খরচ পেলেও মা বাবার উপর নির্ভরশীল হয়ে থাকাটা অনেকটাই কমবে বলে মনে হয়। চলে আসুন পরবর্তী প্রশ্নে। পরবর্তী চতুর্থ প্রশ্ন ছিল, ভাতা দিয়ে কর্মসংস্থানের ব্যর্থতা ঢাকতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। অর্থাৎ এই যে ভাতা টাতা দেওয়া হচ্ছে তার ফলে যে কর্মসংস্থান করতে পারছে না সরকার, সেইটাই কি ঢাকতে চাইছে? হ্যাঁ, সেটাই ঢাকতে চাইছে, এমনটা বলছেন 36% যুবক যুবতী। না, সেরকম কোনো ব্যাপার নেই। সরকার কর্মসংস্থানের জন্য সচেষ্ট, নিজেদেরকেও সচেষ্ট হতে হবে অন্য কর্মসংস্থানের ব্যাপারে, বিকল্প আয়ের জন্য, এরকমটা ভাবছেন 33% যুবক যুবতী। আর উল্লেখযোগ্যভাবে এই প্রশ্ন এড়িয়ে গিয়েছেন 31% যুবক যুবতী। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে 31% যুবক যুবতী কোনো কন্ট্রোভার্সির মধ্যে, বিতর্কের মধ্যে ঢুকতে চাইছেন না, কারণ তারা ভয়েও ঢুকতে না পারেন, আবার ভক্তিতেও ঢুকতে না চাইতে পারেন। কিন্তু বেশিরভাগ যুবক যুবতীরাই বলছেন যে সরকার কর্মসংস্থান করতে পারছে না, তাই এই ভাতা দিয়ে যুবক যুবতীদের মুখ বন্ধ করার চেষ্টা করছে। এরকম তথ্যও কিন্তু উঠে এসেছে আমাদের সমীক্ষায়। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। আজকের পরবর্তী প্রশ্ন, পঞ্চম প্রশ্ন। সরকারের এই লক্ষ্মী ভাণ্ডারের মতন যে ভাতাগুলো দিচ্ছে, এই লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী ইত্যাদি ইত্যাদি নানা ভাতা দিচ্ছে, এই ভাতা নীতিকে কি সমর্থন করেন? বাংলার 56% যুবক যুবতী বলছেন যে হ্যাঁ, এই নীতিকে সমর্থন করি। তার কারণ হিসেবেও পাল্টা মানুষ বলেছেন। আমরা যখন জানতে চেয়েছি কেন করেন, তখন মানুষ বলছে এই টাকাটা বাজারে আসলে বাজার রোল হয়, ফলে পশ্চিমবাংলার জিডিপিতে আজকে ব্যাঙ্গালোরকে ছাপিয়ে যেতে পেরেছে। এরকম উত্তরও পেয়েছি। না, লক্ষ্মীর ভাণ্ডার বা এই যুবসাথীর মতন যে ভাতা নীতি তাকে সমর্থন করি না, এমন বলেছেন 39% যুবক যুবতী। আর মন্তব্যই করতে চাননি 5%। আপনারা বুঝতেই পারছেন যে অধিকাংশ যুবক যুবতী মনে করছেন যে এই ভাতাটা কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে সেটাও আপনাদেরকে বললাম। এই ভাতার টাকা, যে ভাতাই হোক, কন্যাশ্রী, রূপশ্রী, যেভাবে সরকার টাকা পৌঁছচ্ছে প্রান্তিক মানুষের কাছে, সেই টাকাটা ঘুরে বাজারেই আসছে। বাজারে আসলে ধরুন লক্ষ্মীর ভাণ্ডার বা যুবসাথীর টাকা যা আসবে বা আসছে, সেটা দিয়ে মানুষ তার পকেটে রেখে দেবে না, তারা এই টাকাটা কোথাও না কোথাও খরচ করবে। ধরুন কেউ একজন জামা কাপড় কিনলো, তাতে জামা কাপড় ব্যবসায়ী লাভ হলো। জামা কাপড় ব্যবসায়ী লাভ হওয়া মানে ধীরে ধীরে সেটা সেই তুলো চাষির কাছে বা সেই সেলাই মিস্ত্রির কাছে গিয়ে লাভটা পৌঁছলো। অর্থাৎ সমাজের সর্বস্তরে সেই লাভটা পৌঁছে যায় সরকারের দেওয়া এই ভাতায়। এই ভাতা নীতিকে কিন্তু সমর্থন করে অধিকাংশ রাজনৈতিক দলই। কিন্তু যখন একটা রাজনৈতিক দল এই ভাতা নিয়ে আসে, তখন অন্য রাজনৈতিক দল তাকে ভিক্ষা বলতেও কসুর করে না। আপনাদেরকে বলে রাখি, পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে, যারা আমাদের থেকে অনেক অনেক উন্নত, অস্ট্রেলিয়া বলুন, আমেরিকা বলুন, এইরকম বিভিন্ন দেশে কিন্তু এই যুবকদের ভাতা দেওয়া হয়। তার পরিমাণ আরও অনেক বেশি, কিন্তু ভাতা দেওয়া হয়। কেন দেওয়া হয়? যাতে বেকার যুবক যুবতীরা হতাশাগ্রস্ত না হয়ে পড়েন। কারণ কর্মসংস্থানের খরা সারা পৃথিবীতে চলছে। সারা পৃথিবী এখন বেকারত্বের জ্বালায় ভুগছে, সব দেশ। সেখানে দাঁড়িয়ে বেকার যুবক যুবতীদের হাতে যদি সামান্য আর্থিক সাহায্য সরকারের তরফে তুলে দেওয়া যায়, তাহলে তারা খানিকটা আত্মসম্মান রক্ষা করতে সম্ভব হয়। আজকে যে অল্প বয়সী ছেলেমেয়েরা যারা বেকার যুবক যুবতী হয়ে আছেন, তাদেরও তো ব্যক্তিগত কিছু খরচ থাকে। ধরুন মোবাইল রিচার্জ করা, কেউ হয়তো একটু বিনোদনের জন্য সিগারেট খাচ্ছেন, কেউ হয়তো বন্ধুদের সাথে পার্টি করতে যাচ্ছেন। সব ক্ষেত্রেই বাবা মায়ের কাছে হাত পাতা, এটা যুবক যুবতীদের আত্মসম্মানের পক্ষে যথেষ্ট খারাপ। এবং সেটা যাতে সেই আত্মসম্মান, আত্মগ্লানিতে তারা না ভোগেন, তার জন্যই সরকার 1,500 টাকা করে মাসে দেওয়ার চেষ্টা করছে। এটাকে স্বাগত জানিয়েছেন বহু লোক। এই টাকাটা বাজারে আসলে সেই টাকাটা ঘুরে ফিরে সরকারেরই লাভ হয়, জিডিপি বাড়ে। ফলে আপনারা দেখছেন ব্যাঙ্গালোরকেও ছাপিয়ে গিয়েছে কলকাতা, মানে পশ্চিমবঙ্গ। অর্থাৎ এখন কিন্তু কলকাতা ধনী শহরের মধ্যেই পরিগণিত হচ্ছে, কলকাতা বলুন বা কলকাতার শহরতলি বলুন। ফলে এই যে টাকা রোল হওয়াটা, এটা কিন্তু আসলে সরকারকেই ডিভিডেন্ড দিচ্ছে। অনেকে বুঝেও বুঝতে চান না, অনেকে পাল্টা অনেক রকম যুক্তি দেখান। এই ভাতা নেওয়ার ফলে বেকারদের মধ্যে কাজ করার প্রবণতা কমে যাবে। 1,500 টাকা পেলে কারোর কাজ করার প্রবণতা কমে?
আমি তো শুনিনি। 1,500 টাকায় কেউ কাজ পেলে কেউ আর অন্য কাজ খুঁজবেন, এটা হয় কখনো? অনেকে বলছেন যে এই ভাতা আসলে মানে মানুষকে কুঁড়ে করে দেবে, এই ভাতা যুবকদেরকে বিপথে চালিত করবে, এই ভাতায় সংসার চলে নাকি। সরকার কিন্তু এই ভাতা সংসার চালানোর জন্য দেননি, বেকার যুবক যুবতীদের একটা রাহা খরচ দিয়েছেন, হাত খরচ দিয়েছেন, যাতে তারা শিক্ষা দীক্ষার কাজে ব্যবহার করতে পারেন, মোবাইলটাকে রিচার্জ করে আপডেট থাকতে পারেন, যাতে তারা তাদের যে মানে 2 চাকা বাইক স্কুটার যাদের আছে তারা পেট্রোল ভরতে গিয়ে মা বাবার কাছে হাত না পাতেন। এই সব কারণের জন্যই এই ভাতাটা দেওয়া, যাতে তারা আত্মসম্মানের সাথে বেঁচে থাকতে পারে যতদিন না তাদের চাকরি হচ্ছে। এটাকে ভিক্ষা বা এটাকে মানে অন্য কিছু ভেবে নেওয়াটা আমার মনে হয় যারা ভাবছেন তারা সঠিক ভাবছেন না। আপনারা কি ভাবছেন কমেন্ট করবেন। তবে আমি আপনাদের সামনে নিয়ে আসছি ষষ্ঠ প্রশ্ন। ষষ্ঠ প্রশ্ন আসুন আমরা দেখে নেব। ষষ্ঠ প্রশ্নে আমরা রেখেছিলাম যুবসাথী প্রকল্প আগামী নির্বাচনে তৃণমূলকে কি কোনো সুবিধে করে দেবে? লক্ষ্য করে দেখুন 61% যুবক যুবতী বলছেন হ্যাঁ, এই যুবসাথী প্রকল্প তৃণমূলকে নির্বাচনে সুবিধে পাইয়ে দেবে। না, কোনো সুবিধে পাইয়ে দেবে না এমনটা বলছেন 23%। আবার পাইয়ে দিতেও পারে, নাও পারে, এরকম একটা ভাষা মন্তব্য করেছেন 12%। আর 4% কোনো মন্তব্য করতে চাননি। উল্লেখযোগ্যভাবে আপনাদেরকে বলতে চাই যে 61% যুবক বলেছেন হ্যাঁ, এই ভাতা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ভোটে জেতার পক্ষে সহায়ক হবে। অর্থাৎ বুঝতেই পারছেন যে বেকার যুবকদের মন এখন কোন দিকে। আমরা 6টা প্রশ্নের মাধ্যমে বোঝার চেষ্টা করলাম যে বেকার যুবক যুবতীদের মন কোন দিকে। আপনারা সমস্ত প্রশ্নগুলো দেখলেন। আশা করি সমস্ত প্রশ্নের যে উত্তর তার মাধ্যমে আপনাদের কাছে একটা বার্তা পরিষ্কার হয়ে গিয়েছে যে বাংলার বেকার যুবক যুবতীরা কি ভাবছেন। তবে আবার বলছি, মাত্র 9,000 শিক্ষিত বেকার যুবক যুবতীদের কাছেই পৌঁছেছি আমরা 9টি জেলায় 45টি ক্যাম্পে। এটা কিন্তু সামগ্রিক চেহারা নয়, একটা বৃহৎ চেহারার একটা ভগ্নাংশ মাত্র। এটাকেই ধ্রুব সত্য মনে করে নেবেন না, এটা একটা আংশিক সমীক্ষা। এই আংশিক সমীক্ষাও যে 100% সঠিক সেটাও আমরা দাবি করছি না, কিন্তু আপনাদেরকে বুঝতে সাহায্য করবে যে বাংলার যুবক যুবতীদের চিন্তা ভাবনার ট্রেন্ডটা কোন দিকে। এই বেলা এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। দেখা হবে রাত 8টার অনুষ্ঠানে। আমি হয়তো থাকবো না, কিন্তু আমাদের অনুষ্ঠান থাকবে অরূপের অগ্নিশেল, সম্ভবত আজ রাত্রে 8টায় আপনারা দেখতে পাবেন। সকলে ভালো থাকুন। নমস্কার।